বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে নিয়মিত আয়োজন অনলাইন ভিত্তিক ক্লাস সে আমার প্রিয় শিক্ষার্থীদের সুস্বাগত। আজ আমি ডিগ্রি প্রথম বর্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর বাংলা আমরা সবাই জানি আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণী আমরা এসএসসি, এইচএসসি দুইটা পর্বেই করে এসেছি। এখন অনার্স অথবা ডিগ্রি প্রথম বর্ষে এই আর্থিক অবস্থা বিবরণীকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট নামে আমরা আলোচিত করতেছি। এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের করতে গেলে প্রথমে এর যে তিনটা অংশ আছে, তিনটা টেবিল আছে, সেই বিষয় সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে গেলে প্রথমে আমাদের এই তিনটা টেবিল যে আছে, তিনটা টেবিল সম্পর্কে ধারণা নিতে হবে। তিনটা টেবিলের মধ্যে প্রথম যে অংশটা আছে, যেটাকে আমরা ইনকাম স্টেটমেন্ট বলি, যার বাংলা হলো বিশদ আয় বিবরণী। এখন এই বিশদ আয় বিবরণী সম্পর্কে এসএসসি এবং এইচএসসিতে আমরা ধারণা নিয়ে আসছি, অঙ্ক করে আসছি, কারণ এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক অবস্থা বিবরণী এসএসসি এবং এইচএসসিতে বাধ্যতামূলক ছিল, সবাই করতে এটা বাধ্য ছিল। তো ডিগ্রি বা অনার্স প্রথম বর্ষে এটা বাধ্যতামূলক না হলেও এটা অবশ্যই করতে হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পরবর্তী পর্যায়ে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে এটা অবশ্যই করতে হবে, এটা ছাড়া কোনো অপশনই থাকবে না। যাই হোক, তো ইনকাম স্টেটমেন্ট করতে গেলে ইনকাম স্টেটমেন্টের যেটা বাংলা আমরা জানি বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণী আমরা যেভাবে করছিলাম বাংলায়, এটা আমরা সেই ফর্মেটেই আমরা করব, কিন্তু যা শুধু ইংলিশ ভাষণ। এখন এই ইংলিশ ভাষণ হওয়ার কারণে স্টুডেন্টরা একটা ভয় পেয়ে যায় যে আল্লাহ আমরা ইংলিশে পারবো। আমার কথা হলো এটা নিয়মিত চর্চা করলে এটা অটোমেটিক্যালি আয়ত্তে চলে আসে। তো প্রথমে আমি এই ইনকাম স্টেটমেন্টের টেবিলটা সম্পর্কে আমি ধারণা নেব। সাধারণত টেবিলটা কীরকম থাকে, যে কোনো একটা কোম্পানির নাম থাকতে পারে, লিখলাম নেম অফ কোম্পানি, তারপরে আমরা লিখি হলো ইনকাম স্টেটমেন্ট, দেন তারপরে তারিখটা আমরা লিখি ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর, যে সালটা থাকে সেই সালটা বসানো। এখন ছকটা করতে গেলে প্রথমে আমরা তিনটা কলাম করতে পারি, অনেকে দুটো কলাম নিয়েও করে, তো তিনটা কলাম নিয়ে করলে ভালো। তো এখানে আমরা ডিটেলস অথবা পার্টিকুলার্স লিখতে পারি, দেন এখানে আমরা লিখতে পারি টাকা। তো আমরা কি করতাম, প্রথমে আমরা লিখতাম হলো বিক্রয়, সেম কথাটাই আমরা লিখবো, জাস্ট ইংলিশ ভাষা। তো এখানে আমরা লিখতে পারি, আগে একটা শিরোনাম লিখতে পারি সেলস রেভিনিউ, দেন আমরা লিখতে পারি সেলস। এটা আমরা সেকেন্ড কলামে বসাবো, মনে রাখতে হবে। দেন এইখান থেকে কী বাদ যায় মনে করে দেখি, আমরা বাদ দিতাম হলো বিক্রয় ফেরত। এখন বিক্রয় ফেরতে বাংলায় কি, বিক্রয় ফেরতে বাংলায় হলো আমরা বলি হলো সেলস রিটার্ন। এখন সাধারণত আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন করি শুধুমাত্র সেলস রিটার্ন লিখতে হবে, এটার সাথে আমরা সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স কথাটাও যুক্ত করে দিই। সো আমরা লিখতে পারি অ্যালাউন্স, তো এটা লেস হবে। এখানে আমাদের থাকতে পারে সেলস ডিসকাউন্ট, যেটাকে আমরা বলি হলো বিক্রয় বার্তা। তারপরে আরেকটা জিনিস আমরা যোগ করি, যেটাকে আমরা বাংলায় বলতাম অলিখিত বিক্রয়। এখন এই অলিখিত বিক্রয়কে আমরা কি নামে ব্যাখ্যা করবো, যেটাকে আমরা বলবো আনরেকর্ডেড।
আনরেকর্ড। তো এটা যোগ বিয়োগ করার পর যেটা বের হবে সেটাকে আমরা বলতাম হলো নিট বিক্রয়, যেটাকে আমরা বলতে পারি নিট সেলস। দেন নিট সেলস বের করার পরে আমরা বাদ দিতাম কি? বাদ দিতাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা কি নামে আখ্যায়িত করতে পারি? এই বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা বলতে পারি লেস কস্ট অফ গুডস সোল্ড, যেটাকে আমরা বলতে পারি বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করি সেটা আমাদের জানতে হবে। তা আমরা জানি প্রথমে আমরা লিখতাম হলো প্রারম্ভিক মজুত পণ্য। এখন প্রারম্ভিক মজুত পণ্যকে আমরা ইংলিশে বলি বিগিনিং ইনভেন্টরি বা ওপেনিং ইনভেন্টরি। এটা আমরা দ্বিতীয় কলামে বসাবো। দেন লিখবো হলো সেম ভাবে সেলসে যে কাজটা করছে সেই কাজটা করবো, লিখতে পারি পারচেজ। সেম ভাবে আমরা লিখবো পারচেজ রিটার্ন and allowance। দেন আমরা লিখতে পারি সেম ভাবে পারচেজ ডিসকাউন্ট। তারপরে আমরা ওরকম ভাবে লিখতে পারি আনরেকর্ডেড পারচেজ। দেন এটা আমরা এখানে বসিয়ে দেব। এখন আমাদের আর কি প্রয়োজন হয়? আমরা জানি আমাদের তারপর প্রয়োজন হয় হলো প্রত্যক্ষ খরচগুলো। এখন এই প্রত্যক্ষ খরচগুলো সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে। তারপর আমি ছোট্ট করে একটা সংজ্ঞা বলে দিই যে প্রত্যক্ষ খরচ কি? যে ব্যয়গুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত সেগুলোকে আমরা বলি হলো প্রত্যক্ষ খরচ। এখন এই প্রত্যক্ষ খরচগুলোর মধ্যে কি কি আছে? আমরা যদি বাংলায় বলতাম হলো পরিবহন বা বলতাম ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, সেটাই আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি ট্রান্সপোর্টেশন ইন মানে ক্রয় পরিবহন, আর আউট বলে বিক্রয় পরিবহন হতো। এটা আরেকটা নাম আছে, বলতে পারি ফ্রেট ইন, আরও একটা নাম আছে, বলতে পারি ক্যারিজ ইন। এই তিনটা মানেই হলো আমরা বলতে পারি ক্রয় পরিবহন। দেন আমাদের কি কি প্রত্যক্ষ থাকতে পারে? যেমন ওয়েজেস মানে আমরা সবাই জানি মজুরি। এগুলো সব টাকার পরিমাণ আমরা সেকেন্ড কলামে বসাবো। দেন আর কি কি থাকতে পারে? সবাই আমরা জানি আর একটা ইনপুট ডিউটি, যেটাকে আমরা বলি হলো আমদানি শুল্ক। তারপর আরেকটা থাকে আমাদের ডক চার্জ, যেটাকে আমরা বাংলায় বলি হলো বন্দর খরচ। এই যাবতীয় প্রত্যক্ষ খরচগুলো যোগ করে এখান থেকে ক্লোজিং ইনভেন্টরি অর্থাৎ সমাপনী মজুত পণ্য যদি আমরা বাদ দিই, ক্লোজিং ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য যদি বাদ দিই, যে টাকাটা বের হয় সেই টাকাটা এখানে বসানোর পরে নিট সেলস থেকে এই কস্ট অফ গুডস বাদ দেওয়ার পর যে টাকাটা বের হবে তার নাম আমরা বলতে পারি গ্রস প্রফিট। দেন গ্রস প্রফিট বের করার পরে আমাদের বের করতে হবে হলো নিট ইনকাম। এখন নিট ইনকাম বের করতে গেলে পরবর্তী পর্যায়ে আমাদের বাদ দিতে হয় কি? বাদ দিতে হয় হলো পরিচালন ব্যয়। এখন এই পরিচালন ব্যয়গুলোকে আমরা ইংলিশ ভাষায় বলি হলো অপারেটিং এক্সপেন্স। এখন অপারেটিং এক্সপেন্সগুলোর মধ্যে কী কী আছে তা আমি এগুলো লিখে ফেলছি, কারণ আমি যদি লিখতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন হবে। তাই সময়টা সেভ করার জন্য আমি সবগুলো লিখে ফেলছি। কী কী আছে আমরা একটু দেখি। তো আছে হলো ফ্রেট আউট, যেটাকে আমরা বাংলায় বলি হলো বিক্রয় পরিবহন। এর আরও দুইটা নাম আছে, যেটাকে আমি বলেছিলাম যে ট্রান্সপোর্টেশন আউট অথবা ক্যারিজ আউট। তারপরে আছে হলো স্যালারিস এক্সপেন্স। স্যালারিস এক্সপেন্সকে আমরা বাংলায় বলি হলো বেতন। বেতনের সাথে যদি কোনো ডিউ থাকে, ডিউ মানে হলো বকেয়া, সেটা আমরা লেস করবো। দেন অফিস রেন্ট এক্সপেন্স। অফিস রেন্ট সম্পর্কে আমরা জানি যে এটা হলো অফিসের ভাড়া।
ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স আমরা বলতে পারি হলো বীমা খরচ, দেন ট্রাভেলিং এক্সপেন্স ভ্রমণ খরচ, রিপেয়ার এক্সপেন্স যেটাকে আমরা বাংলায় বলতে পারি রিপেয়ার খরচ, রিপেয়ার আমরা বলতে পারি মেরামত খরচ, সরি। দেন আমাদের আছে হলো ইউটিলিটি এক্সপেন্স, ইউটিলিটিসকে আমরা এক কথায় বলতে পারি উপযোগ খরচ। উপযোগ খরচ কি? উপযোগ খরচ সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে, তারপর বলতেছি এই যে গ্যাস বিল, পানি, বিদ্যুৎ খরচ, এগুলোকে একসাথে বলা হয় হলো উপযোগ খরচ। দেন আছে হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা বাংলায় যেটাকে বলি হলো অপচয় খরচ। অপচয় সম্পর্কে সবারই ধারণা আছে, অপচয় জিনিসটা কি? একটা স্থায়ী সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করার ফলে যে রাষ্ট্রজনিত ক্ষতি হয় সেটাই হলো অপচয়। সো এখানে যে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ধরবো সেটাকে আমরা স্থায়ী সম্পদের উপর ধরবো। আর একটা অস্পর্শ সম্পদের উপর ধরা সেটাকে এমন কিছু এক্সপেন্স, সেটা লেখা হয় না, আসলে আরও অনেক এক্সপেন্স আছে যেগুলো সব থেকে বেশি আসে সেগুলো এখানে ইনক্লুডিং করা হয়েছে। দেন পরবর্তী পর্যায়ে আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বাংলায় করতাম, অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা যোগ নতুন অনাদি পাওনা সূচিতে বাদ পুরাতন অনাদি পাওনা সূচি। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা অঙ্কের মধ্যে অনাদি পাওনা কখনো সরাসরি দেওয়া থাকে না, এটাকে ক্যালকুলেশন করে বের করতে হয়। এখন প্রশ্ন জায়গায় অনেকের মধ্যে প্রশ্ন জায়গায় স্যার অনাদি পাওনা জিনিসটা কি? এটা আমরা অনেকেই বুঝি, আবার অনেকেই বুঝি না। অনাদি পাওনা কাকে বলে? এক কথায় যদি আমরা বলি, তেনাদের কাছ থেকে যে টাকাটা আদায় করা সম্ভব হয় না সেটাকে আমরা অনাদি পাওনা বলি। এখন এই অনাদি পাওনার ক্যালকুলেশনটা কীভাবে করতে হয়? আমরা যেভাবে বাংলায় করতাম সেভাবেই আমরা ইংলিশে করতেছি। ওল্ড ব্যাড ডেট এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্স মানেই হলো অনাদি পাওনা। দেন যোগ করবো নিউ ব্যাড ডেট এক্সপেন্স, দেন আমরা যোগ করবো নিউ ব্যাড ডেট অ্যালাউন্স, যেটাকে আমরা অনাদি পাওনা যদি বলতে পারি। দেন আমরা ওল্ড ব্যাড ডেট অ্যালাউন্স আমরা বাদ দেবো। দেন আরও থাকতে পারে অডিট ফি, নিরীক্ষা ফি, এরকম আরও অনেক ধরনের অনেক আমাদের অপারেটিং এক্সপেন্স আছে যেগুলো সব থেকে বেশি ব্যবহৃত করা হয়, সেগুলো এখানে লেখা হলো। দেন গ্রস প্রফিট থেকে আমাদের এই অপারেটিং এক্সপেন্সগুলো সব বাদ দেওয়ার পরে যে টাকাটা বের হবে সেটাকে আমরা বলবো হলো অপারেটিং ইনকাম। এই অপারেটিং ইনকাম থেকে দেন আমরা পরবর্তী পর্যায়ে যোগ করবো হলো অ্যাড নন অপারেটিং ইনকাম, যাকে আমরা বাংলায় বলি হলো অপরিচালন আয়। অপরিচালন আয়গুলোর মধ্যে কী কী আছে? আছে হলো ইন্টারেস্ট রেভিনিউ, যেটাকে আমরা বলি হলো সুদ আয়। দেন আছে হলো কমিশন রিসিভ, প্রাপ্ত কমিশন। দেন আছে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, যেটাকে আমরা বলি হলো শিক্ষানবিশ স্যালারি, এটাও আমাদের একটা আয়। দেন গেইন অন ডিসপোজেড অ্যাসেট, যদি কোনো অ্যাসেট বিক্রয়জনিত লাভ হয় সেটা আমরা বসাবো। দেন আমাদের আরও কিছু নন অপারেটিং এক্সপেন্সেস, আমি আগেই বলছি আরও অনেক ধরনের এক্সপেন্সে যেগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় সেগুলো লেখা হচ্ছে। দেন এগুলো বসানোর পর আসতে হলো ইন্টারেস্ট এক্সপেন্স, ব্যাংক চার্জ, লস অন ডিসপোজাল অ্যাসেট, এগুলো যোগ বিয়োগ করে যেটা বের হয় সেটাকে আমরা বলবো হলো নিট ইনকাম বিফোর ট্যাক্স। এইখান থেকে যদি অঙ্কে কখনো ট্যাক্স দেওয়া থাকে, সেই ইনকাম ট্যাক্স বাদ দেওয়ার পরে যেটা বের হবে সেটাকে আমরা বলবো হলো নিট ইনকাম আফটার ট্যাক্স। এইভাবে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট সম্পূর্ণ করি, যেটাকে আমরা বাংলায় বলি বিষয় জায়গা বলি। তারপরে আমাদের পড়ার প্রয়োজন বলে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা ছোট্ট আকারে করে ফেলি, যেটাকে আমরা বলি হলো অনার সিকিউরিটি স্টেটমেন্ট। এটাও খুব গুরুত্বপূর্ণ। তো অনার সিকিউরিটি স্টেটমেন্টটা আমরা কীভাবে করি? উপরে কোম্পানির নাম লিখতে হয়, সেটা আমি লিখলাম না। অনার সিকিউরিটি স্টেটমেন্ট আমরা যদি করি, দেন এখানে আমরা লিখব হলো পার্টিকুলার্স, দেন এখানে আমরা লিখব হলো টাকা। আমি আগেই বলছি ওই ভাষণটায় আমরা এখানে ইংলিশে করতেছি, খুবই সহজ। তো আমরা এখানে প্রথমে লিখি হলো ক্যাপিটাল, যে ক্যাপিটালটা আমাদের ট্রায়াল ব্যালেন্স বা রেগুলে দেওয়া থাকে, সাধারণত 1 তারিখে দেওয়া থাকে, ধরলাম 1/1/2020 সাল ধরলাম, এরকম 1 তারিখে দেওয়া থাকবে। এর সাথে আমরা যোগ করব হলো অ্যাডিশনাল ক্যাপিটাল, যেটাকে আমরা বাংলায় বলতে পারি হলো অতিরিক্ত মূলধন, অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ। দেন এর সাথে আমরা যোগ করতে পারি, যদি কখনো ইন্টারেস্ট ভর্তি বলে তাহলে আমরা বলতে পারি ইন্টারেস্ট ওয়ান ক্যাপিটাল, যেটাকে বাংলায় আমরা বলি হলো মূলধনের সুদ, মূলধনের সুদ। এটা যোগ করার পরে দেন আমরা যোগ করতে পারি, যদি অঙ্কের মধ্যে নিট প্রফিট বের হয়, নিট প্রফিট। যদি নিট লস বের হয় তাহলে সেটা আমরা স্যার লেস করবো, প্রফিট হলে যোগ, লেস করবো। দেন এটা যোগ বিয়োগ করার পরে এইখান থেকে আমরা লেস দেই হলো ড্রয়িংস, যেটাকে আমরা বাংলায় বলি হলো উত্তোলন। ড্রয়িংসের আরেকটা নাম আমরা জানি উইথড্র, ড্রয়িংস।
বা উইথড্র। দেন যদি কখনো সুদ ধরা হয়, ইন্টারেস্ট অন ড্রয়িং বই থাকে, সেটা যোগ বিয়োগ করে যে টাকার অ্যামাউন্টটা বের হবে সেটাকে আমরা বলতে পারি ক্লোজিং বা এন্ডিং ক্যাপিটাল বা অনার্স ইকুইটি, যেটাই আমরা বলি। অনার্স ইকুইটি স্টেটমেন্ট শেষ হয়ে যাওয়ার পর দেন পরের টেবিলটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট সম্পর্কে আমরা এখন জানি। ব্যালেন্স শিটের যখন আমরা করি তখন এটাকে শ্রেণীবিন্যাসভাবে করতে হয়, যেটাকে বলা হয় ক্লাসিফিকেশন ব্যালেন্স শিট। অর্থাৎ কোনটা আমার কারেন্ট অ্যাসেট, কোনটা আমার লং টার্ম অ্যাসেট, কোনটা আমার ফিক্সড অ্যাসেট, সেগুলোকে ভেঙে ভেঙে করা হয়। আর পরীক্ষার হলে এই ক্লাসিফিকেশনটা তিনটাভাবে করা যায়। যাই হোক, আমরা তারল্যর ভিত্তিতে যে ক্লাসিফিকেশনটা আছে সম্পদগুলো সাজানো, সেটা আমরা করতেছি। তো প্রথমে আমরা লিখবো হলো কারেন্ট অ্যাসেট, যেটাকে আমরা বলি হলো চলতি সম্পদ। তো চলতি সম্পদের মধ্যে সর্বাপেক্ষা তরল সম্পদ, যেটাকে আমরা জানি ক্যাশ ইন হ্যান্ড বা হাতে নগদ বা নগদ তহবিল আমরা বলতে পারি, সেটা আমরা লিখবো। তারপরে ব্যাংক ডিপোজিট, যেটাকে আমরা বলি হলো ব্যাংক জমা। তারপরে হলো অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল আর একটা নাম আছে, যেটাকে ডেটর বলা হয়, যেটাকে আমরা বাংলায় বলি দেনাদার বা প্রাপ্য হিসাব। দেন আছে এখান থেকে যে দুটো নতুন জিনিস আছে, আমরা সমন্বয় থেকে ক্যালকুলেশন করে বের করি নিউ ব্যাড ডেট এক্সপেন্স বা নিউ ব্যাড ডেট অ্যালাউন্স। এই নিউ ব্যাড ডেট অ্যালাউন্স এটাকে আবার বলা হয় অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টও বলা হয়। সো আমি সহজভাবে বোঝানোর জন্য আমি এটা লিখছি। দেন পরবর্তী পর্যায়ে নোট রিসিভেবল, এন্ডিং ইনভেন্টরি, সাপ্লাইজ, অল প্রিপেইড এক্সপেন্স, যত প্রকার আমার প্রিপেইড এক্সপেন্স হয় অর্থাৎ অগ্রিম ব্যয় হয়, সবই আমার চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। তারপর আছে অল অ্যাক্রুড ইনকাম, এগুলো আমাদের বসাতে হবে। এগুলো সবগুলো যোগ বিয়োগ করে সব যোগ করে যেটা আসে সেটাকে আমরা বলবো হলো টোটাল কারেন্ট অ্যাসেট। দেন আমরা লিখবো হলো লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্টের বাংলা কি? লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা বলবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে আমাদের কী কী আছে সেটা আমাদের দেখতে হবে। আছে হলো ইনভেস্টমেন্ট শেয়ার বা ইনভেস্টমেন্ট বন্ড বা ইনভেস্টমেন্ট ডিবেঞ্চার, এরকম অনেক কিছুই থাকতে পারে, সাধারণত এই জিনিসগুলোই থাকে। তারপরে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট আমরা বলি হলো যে স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তির মধ্যে আছে ল্যান্ড, বিল্ডিং। এখন এই যত সব স্থায়ী সম্পত্তিগুলো আছে, এই স্থায়ী সম্পত্তিগুলো থেকে সবসময় পুঞ্জীবিত অপচয় বা ইংলিশে আমরা বলি হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। তো থাকলে আমরা বাদ দেবো, না হলে আমরা দিব না। তো আমি একটা থেকে শুধুমাত্র দেখাইছি, বারবার লেখার প্রয়োজন বোধ করিনি। দেন মেশিনারি আছে, ইকুইপমেন্ট আছে, ফার্নিচার আছে। দেন ইনটেনজেবল আছে। ইনটেনজেবল অ্যাসেট কি? বাংলায় আমরা যেটাকে বলি হলো অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ কি? সবাই আমরা দেখতে পাবো, ছোট্ট করে বলে দিই, যে সম্পদগুলো আমরা স্পর্শ করতে পারি না, দেখতে পারি না বা ছুঁতে পারি না, সেটাকে এক কথায় বলি হলো অস্পর্শনীয় সম্পদ। যেমন আছে গুডউইল, মানে সুনাম। সুনাম আমরা দেখতে পারি না, ছুঁতে পারি নাই, যে এই ধরনের সম্পদগুলোকে বলা হয় অস্পর্শনীয় সম্পদ। যেমন প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো সবগুলো বিষয়ে দেন এই টাকা এগুলো সব যোগ করার পরে যে টাকাটা বের হবে সেটাকে আমরা বলবো হলো টোটাল অ্যাসেট। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটি। প্রথমে আমরা ঠিক লিখবো হলো কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে চলতি দায়ের মধ্যে আছে হলো ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস লেভেল। ব্যাংক ওভারড্রাফট মানে কি? ব্যাংক জমাতিরিক্ত। এখন অনেক প্রসেসর ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি? ব্যাংক জমাতিরিক্ত হলো যে আমার ব্যাংকে যে টাকা জমা আছে তার থেকে যদি অতিরিক্ত টাকা আমি উত্তোলন করে নিয়ে আসি, সেটাকে বলা হয় হলো ব্যাংক ওভারড্রাফট। অর্থাৎ তখন আমার দায় হয়ে যায়। ধরো 10,000 টাকা জমা আছে, আমি যদি 20,000 টাকা ব্যাংক থেকে আনি, সেক্ষেত্রে 10,000 টাকা আমার লোন হিসাবে গ্রহণযোগ্য হবে, সেটাই হবে আমার ব্যাংক ওভারড্রাফট, যেটাকে আমরা বলি হলো ব্যাংক জমাতিরিক্ত। দেন আছে হলো অ্যাকাউন্টস লেভেল, যেটাকে আমরা বলি পাওনাদার। পাওনাদার মানে কি? এটা আমরা সবাই জানি, পাওনাদার মানে এমন ব্যক্তি যে আমার কাছে টাকা পাবে। দেন আছে হলো নোটস পেবেল, ট্যাক্স পেবেল, ডিভিডেন্ড পেবেল। দেন লং টার্মের মধ্যে আছে যেটাকে আমরা দীর্ঘমেয়াদী দায় বলি, আছে হলো মর্টগেজ পেবেল। মর্টগেজ কথাটা হলো বন্ধকি ঋণ, এটা অবশ্যই আমাদের একটা দীর্ঘমেয়াদী দায়। তারপরে হলো বন্ড পেবেল, ডিবেঞ্চার, এগুলো আছে। দেন অনার সিকিউরিটি থেকে আমরা অনার সিকিউরিটি যে ক্যাপিটাল, এন্ডিং যে ক্যাপিটালটা পাবো সেটা বসাই দেওয়ার পরে সবগুলো টাকা যোগ করার পরে যেটা বের হবে সেটা টোটাল লাইবিলিটিস অ্যান্ড অনার সিকিউরিটি। এই টাকার পরিমাণ যখন মিলে যাবে তখন আমরা বুঝবো যে আমাদের ব্যালেন্স শিটটা হয়েছে। তারপর অনেক সময় ভুল মিলে যেতে পারে, তবে সাধারণত ঠিকভাবে করলে এটা মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যদি কখনো না মিলে যায় সেক্ষেত্রে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে বন্ধ করে দিয়ে সেক্ষেত্রে
সেক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে আমাদের ট্রায়াল ব্যালেন্সে কোনো দিক কম আছে কিনা, সেই ক্ষেত্রে স্বতন্ত্র সাসপেন্স অ্যাকাউন্ট হয়। তো আমরা আজকে শিখলাম হলো যে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট একটা ছকের মধ্যে বা তিনটা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের টেবিলের মধ্যে কোন কোন আইটেমগুলো বসে। তো এইগুলো আসলে চর্চার বিষয়, যত বেশি চর্চা করবো তত বেশি আমরা এটা আরও শিখতে পারবো। তো আমি যে ছকটা লিখেছি, ছকের মধ্যে অনেক আইটেম আছে যেগুলো আসলে বাদ পড়ে গেছে, সময় স্বল্পতার জন্য সবগুলো লেখা সম্ভব না। তারপর আমি মোটামুটি যতটুকু সম্ভব হয় মেন যে আইটেমগুলো বা মেন যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় সেগুলো আমি এখানে তুলে ধরছি। এবং আসলে এই বর্তমান যে অবস্থা, বর্তমান সকল স্কুল কলেজ বন্ধ সরকারের নির্দেশ অনুসারে, এই প্যান্ডেমিক অবস্থার মধ্যে দিয়ে আসলে আমাদের পড়ালেখাটা করাটাও অনেক চ্যালেঞ্জিং বিষয়। তারপরেও আসলে আমরা বাসায় বসে থেকে যতটুকুভাবে আমরা পড়ালেখা করতে পারি সেটা অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। এবং আমাদের যে ক্লাসে, আমাদের কলেজে যে ক্লাসে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, আমি ছাড়া অন্যান্য সব স্যার ম্যাডামরা ক্লাস নিচ্ছে এবং তাদের ক্লাসগুলো সবই অনেক সুন্দর হচ্ছে। সেই ক্লাসগুলো ফলো করলে আমার ধারণা তোমরা বাসায় বসে তোমরা নিয়মিত চর্চা করলে, তোমাদের পড়ালেখার প্র্যাকটিসটা নিয়মিত হয়ে থাকলে তোমাদের পড়ালেখাটা ঠিক অবস্থায় থাকবে। সো আজকের মতো আজকের জন্য এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী টপিক। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।